এইবারে তোমরা বলো ওকে কি বলবে, পাকা না দুষ্টু না অন্য কিছু? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচান। আজকে হলো আমার দাদুর মৃত্যুবার্ষিকী। আমার দাদুর মৃত্যুটা খুবই প্যাথেটিক ছিল। যখন করোনা হলো, মানে 2021 সালে উনি মারা যান। আমি তখন প্রেগনেন্ট ছিলাম। আমার ওই সময়টা একেবারে অ্যাডভান্স স্টেজ ছিল, মানে 9 মাস চলছিল। তাই জন্য এমনই অবস্থা হয়েছিল যে আমি ওনাকে মানে শেষ দেখা দেখতেও পাইনি, এরকম হয়েছিল। যখন লাস্ট ওয়েভ মানে থার্ড ওয়েভ আসে করোনার, তখন ওনার করোনা ধরা পড়ে। তারপরে তো কয়েকদিন বাড়িতেই ছিলেন। যখন প্রচণ্ড শ্বাসকষ্ট হলো তখন ওনাকে হসপিটালাইজড করা হলো। হসপিটালে গিয়ে মানে কাউকে তো তখন দেখা করতে দিত না ওই করোনার সময়টা। এটা খুব একটা কষ্টের ব্যাপার। যাদের যাদের করোনা হয়েছিল আর যারা হসপিটালাইজড হয়েছিল তারা জানে যে বাড়ির লোকদের সাথেও সেভাবে দেখা করতে দেওয়া হচ্ছিল না। আর ওনার তখন বয়স হয়ে গেছিলো অনেকটাই। এবার ওই করোনার সময় ওই হসপিটালে ভর্তি থাকাকালীন ওনার একদমই পোষাচ্ছিল না ওখানে থাকা। অবস্থা থেকে দেখেছি উনি আর কি খুবই পিতপিতে, নোংরা পছন্দ করেন না, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। কিন্তু হসপিটালে তো সেভাবে থাকা যায় না, সবাই একসাথে যেহেতু। তারপর খাওয়া দাওয়ারও তেমন সেরকম বাজবিচার নেই, ওনার খুব বাজবিচার ছিল। করোনা যখন ধরা পড়ে ওনাকে তো নিয়েই যাওয়া, মানে কয়েকটা দিনই উনি ছিলেন। তারপরে যখন উনি আর পারছিলেন না, উনি বলছিলেন যে আমি এখানে থাকতে পারবো না, তখন মা, আমার মাসি, আমার মামা, ওনারাই সব ঠিক করলেন যে ঠিক আছে, অক্সিজেন সিলিন্ডার বাড়িতে নিয়ে এসে ওনাকে বাড়িতেই রাখা হোক। অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে আসাকালীনই উনি মারা যান। আর এমনই অবস্থা, আমি বাড়িতে যেদিনকে এই খবরটা শুনেছি, মানে আমি তখন তো বললাম তোমাদেরকে যে মানে একেবারে লাস্ট স্টেজ, তখন আমার 9 মাস চলছে। আমাকে তো কেউ যেতে দেয়নি, কেননা ওই সময় যদি আমার করোনা ধরা পড়ে তাহলে তো প্রচণ্ড প্রবলেম হতে পারে। আমি যেতে পারিনি, আমি লাস্ট দেখা দেখতেও পারিনি। মানে সবাই গেছে, মা গেছে, আমার বোন গেছে, সবাই গেছে, বাবা গেছে, কিন্তু আমি যেতে পারিনি। তারপরে যখন ওনার শেষ কাজ হলো সেই সময়ও আমি যেতে পারিনি। মানে আমার ব্যাপারটা হয়েছে, আমি লাস্ট কবে দাদুর সাথে দেখা করেছিলাম সেটা আমি মানে নিজেও মনে নেই আমার। এরকম একটা ব্যাপার হয়েছিল। ওনার আজকে 4 বছরের বাৎসরিক কাজ। মা, মাম্মা, মামা কাজ করে। প্রত্যেক বছরই এক হয় 3 জনে, কিন্তু এই বছর যেহেতু উইকডেজে পড়েছে দিনটা, মানে আজকে মঙ্গলবার, মার তো স্কুল আছে, মায়ের তো সবসময় ব্যস্ততা, স্কুল করে মা যাবে। আমাদের তো সেই সুযোগটা হবে না, কেননা রাকেশের প্রচণ্ড এখন রেকর্ডিংয়ের চাপ। মানে এত রেকর্ডিংয়ের চাপ পড়েছে এই সময়টায়, পুজো এগিয়ে আসছে যেহেতু, তাই জন্য রাকেশকেও বলতে পারবো না একটু নিয়ে চলো। তারপরে ঝনকের স্কুল আছে, আমার তো স্কুল আছেই। স্কুল করে এসে আর ঝনককে টেনে নিয়ে যাওয়াটা অসুবিধাও, তাই জন্য মাই যাবে এখানে। আজকে দিনটা মনটা একটু বেশ খারাপ নিয়েই শুরু করলাম ব্লগটা। ওখানে যাওয়া হবে না ঠিকই, কিন্তু মনটা ওইখানেই পড়ে থাকবে। চলো আজকে ব্লগটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। আজ কিন্তু আমি ভেবেই রেখেছিলাম আজ রান্নাঘরের দিকে যাবই না, মানে রান্নাঘরে যেগুলো গোছগাছ আর কি সেইগুলোর দিকে যাবই না। যেগুলো রোজকার কাজ সেগুলো করে নিয়েছি। আর এই যে এক ব্যাগ শপিং হয়েছে, এগুলোকেই আজকে গোছানোর প্ল্যান আছে। সবার আলমারিতেই একই অবস্থা, জামা কাপড় ঢোকানোর জায়গা হয় না। আমার নিজের আলমারিটা আমি অনেকদিন আগেই গুছিয়ে নিয়েছি, যেগুলো বাতিল করার মতো বুঝেছি সেগুলো বাতিল করে দিয়েছি। কিন্তু রাকেশের জামা কাপড় বাতিল করার সাধ্য আমার নেই। যদি বাতিল করে দিই বলবে যে তুমি সব বাতিল করে দাও। আবার নতুন জামা যেগুলো কিনছে সেগুলো ঢোকানোর জায়গা হয় না, আবার সেগুলো কিন্তু নিজেও ঢোকাবে না, আমাকে দিয়েই ঢোকানো করাবে। আমাকেই ঢোকাতে হবে, কিন্তু কোনো কিছু বাতিল না করে। বলো কতটা চাপের কাজটা। কিন্তু ঝনকের জামা কাপড় গোছাতে খুব একটা প্রবলেম নেই, কেননা যেগুলো বাতিল করার সেগুলো তো আমি জানি, মানে যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো এবার বাদ দিয়ে দেবো, অসুবিধা হবে না। কিন্তু এই রাকেশের আলমারি গোছাতেই আমার যত চাপ। প্রথম কথা, আলমারিটা খোলার সাথে সাথেই মাথাটা গরম হয়ে যায়, কেননা জামাগুলো আমি গুছিয়ে রাখলেও সেগুলো গোছানো থাকে না। আর দ্বিতীয়ত, কোন জামা যে কোথায় ঢোকাচ্ছে, মানে টি শার্টের জায়গায় শার্ট, শার্টের জায়গায় টি শার্ট, এরকম করে একদম যা তা করে রেখে দেয়। ঝনক যখন হয়নি তখন আমি সমস্ত বের করে দিতাম, আর এখন ওস্তাদি করে নিজেই সমস্ত ট্যাকেল করে। ওই জন্যই আলমারিটার এই দশা। কোনো ছেলেই কি একটু গোছানো না? বিয়ের আগে বাবাকেও দেখতাম এইরকম ঘরদোর অগোছালো করতে, আর বিয়ের পরে রাকেশকেও দেখছি। আমার ছেলেটা কি হবে কে জানে। আমার ইচ্ছে ছিল একদিন ঝনকের আলমারির সব জামা কাপড় নামিয়ে একেবারে সুন্দর করে গুছিয়ে রাখি, আর যেইগুলো ছোট হয়ে গেছে সেগুলোকে বাদ দিই। কিন্তু আজকে এই জামাগুলো ঢোকাতে পারছিলামই না, বাধ্য হয়ে সব নামালাম, নামিয়ে বাতিল করলাম যেগুলো বাতিল করার মতো। আমাদের এখানে যা গরম, এই গরমে যে জামা কাপড় ঘুরিয়ে ফিরিয়ে একটু পরাবো তার কি উপায় আছে? আর ঝনকটা যা ঘামে, তাই জন্য একেবারে পাতলা জামাগুলোই বেশি পরানো হয়, আর কয়েকটা জামা একেবারে নতুনই থেকে যায়। আসলে আমাদের এখানে শীতকাল দিনকে দিন কমতে শুরু করেছে, এরপরে দেখবে শীত আর পড়ছেই না। তাই একটু ভালো জামা পরাতে গেলে ওয়েদারটা ভালো না হলে কি করে পরাবো। ঝনকের নতুন জামাগুলো ঢোকানোর জায়গা পাচ্ছিলাম না, ওই জন্য বাতিল করলাম। প্রচুর জামা বেরিয়েছে। এরকম হয়েছে কয়েকটা জামা যে পরেই নি, একেবারে নতুন অবস্থাতেই ছোট হয়ে গেছে।
আসলে এখনকার মানুষের আত্মসম্মান বোধ এত বেড়ে গেছে, কাউকে কিছু দিতে মানে রীতিমতো ভয় লাগে। আমাদের কোনোদিনই এইরকম একটা ব্যাপার ছিল না, কারণ আমাকে যেসব জামাগুলো ছোটো হয়ে গেছে সেগুলো আমি রুমকে দিতাম, ও নির্দ্বিধায় নিত। আমাদের কোনো এরকম ব্যাপার নেই যে পুরনো জামা নিতে পারবো না। রুম প্রেগনেন্সির সময় যে জামাগুলো গায়ে হতো না সেগুলো আমাকে দিয়েছিল, আমি পরতাম, কোনো অসুবিধা নেই। তোমাকে দেখাই কতগুলো জামা ছোট হয়েছে। এই জামাগুলো একেবারে নতুন, মানে হয়তো একবার পরেছে, কোনোটা হয়তো পরেই নিয়ে। এই দেখো, শুধু আমার আর রুমের কথাই বলছি তোমাদেরকে, আমার দিদিভাইয়ের কথা বলতে ভুলেই গেছি। দিদিভাইও বলে রেখেছে কোলাজবাবু যখন এইখানে আসবে তখন আর উনি টেনে টেনে জামা কাপড় নিয়ে আসবেন না, ঝনক দাদার জামাই পরে নেবে, মানে ঝনক দাদার ছোটবেলার জামা দিয়ে জামা কাপড়গুলো কেনা হয়, লোকে দেয়ও, মানে পুজোর সময় তো প্রচুর জামা পায়ও। এখনকার বাচ্চাদের এত জামা কাপড় হয়ে গেছে, সেই জামা আর কবে পরাবো? সারা বছরই তো গরম থাকে প্রচণ্ড, আর এই গরমের মধ্যে এত মোটা মোটা জামা পরানো তো যায় না, অত্যন্ত ঘামে, যেহেতু ঘেমে শরীর খারাপ হতে পারে। ওই জন্য মোটা সোটা জামাগুলো, যেগুলো একটুখানি মানে পরলে গরম লাগতে পারে, একদম হালকা পাতলা জামাগুলো বেশ রাফ ইউজ হয়, মানে রাফ ইউজে যে জামাগুলো সেগুলো হয়ে যায়। কিন্তু যেগুলো একটু ভালো জামা সেগুলো থেকেই ছোট হয়ে যাচ্ছে, এমন অবস্থা। এগুলো এখন প্যাকেট করে রাখি। ঝনকের আলমারির ভান্ডার থেকে এই কটা জামা বার করতে পেরেছি। দেখা যাক কোলাজবাবুর যেই কটা হয় সেই কটা কোলাজবাবুকে দেবো, আর বাকিগুলো কাকে দেওয়া যায়। কেননা প্রত্যেকটা জামাই তো নতুন, কোনো ব্যাপার না। পুরনো একেবারে ধজা পচা হয়ে গেলে তখন দিতে খারাপ লাগে, কিন্তু এগুলো তো একেবারে নতুন, কোনো ব্যাপার লাগবে না দিতে। ভেবেই রেখেছিলাম আজকে সকালবেলা এই জামা কাপড়গুলো গোছাবো, কিন্তু জামা কাপড়গুলো গোছাতে এতটা টাইম লাগবে ভাবতে পারি। 7:30 বেজে গেছে এই জামা কাপড়ের কারবার করতে করতে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো ভাবলাম, সেটা শেয়ার করেই দিই। ঝনককে রাকেশ একটা বেশ ভালো হ্যাবিট তৈরি করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস ইসুতো জলে যে এই তুলসীটা 2 ড্রপ করে দিয়ে খাওয়াচ্ছে। এটার গন্ধটা এতটাই উগ্র, আমি তো একদমই সহ্য করতে পারি না। কিন্তু ঝনক দেখছি প্রথম 1-2 দিন খেতে একটু প্রবলেম করেছিল, তারপর বেশ ভালো মতোই খেয়ে নিচ্ছে। এটা খেলে না সর্দি কাশি মানে একদমই বাচ্চাদেরকে কাবু করতে পারে না। এটা যে ছোটোবেলা থেকে অভ্যাস করিয়ে দিতে পারো বাচ্চাদেরকে, খুব উপকার হবে। আমি তো গন্ধটা একদমই সহ্য করতে পারি না, যে নাকের সামনে আনছি তাতেই আমার কেমন গা গুলিয়ে উঠছে। ঝনক কিন্তু খুব ভালো মতোই খেয়ে নিচ্ছে, কোনো রকম প্রবলেম করছে না, খুব উপকারী এটা। এই ঘরে ওদেরকে ডাকতে এসে দেখছি বাবার তখনও ঘুম ভাঙেনি, তবে ছেলের কিন্তু ঘুম ভেঙে গেছে। ভাঙবে না কেন? সেই যে বাস্কেটবলটা, ওইটার লোভে লোভেই ওর ঘুমটা ভেঙে গেছে। আমি যেই একটু হাতে তুলে নিয়েছি ওর তখনই লাগবে। দেখো, মাঝে মধ্যে মনে হয় ছোট হয়ে গিয়ে এইসব খেলনা নিয়ে একটু খেলা করি, ভালোই লাগে কিন্তু, না? শোনো, নিজের পয়সা সব কিনি, তোমার কাছ থেকে আমি কৈফিয়ত নেব না, আমি ডিওটা কতটুকু দেবো, বুঝেছো? কভার একটু আগে একবার দিলে, মিনিট 10 আগে গীতাদি বললো কি সুন্দর গন্ধ বের হচ্ছে। ওটা তো ফিনাইলের গন্ধ। তোর আবার কি হলো আজকে? এটা নিয়ে যাবি? তোমাকে আরেকটা কথা বলি, নিজের পয়সা বলে গরম বেরো না। নিজের পয়সা বলে কি বিষ খাবে তুমি? নিজের পয়সায় আমি, আমার পয়সা আমি বিষ খাবো, তোমার কি? খাও, ধান্দাবাজ। এই যে কথায় কথায় আমাকে ধান্দাবাজ বলছে, এর একেবারে মোক্ষম জবাব কি দেওয়া যায় তোমরা একটু আমাকে সাজেস্ট করো তো। জানিস তোর মা কি? তোকে বলবো না, তোকে বলবো না। তোর মা হচ্ছে মা। এই ভালোই তো শিক্ষা দিচ্ছ ছেলেকে, তুমি বলো ধান্দাবাজ আর ওপরে পাগল। আমি কিন্তু এগুলো বলি নি, তুমি বললে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু বলিনি ওকে। এদিকে হনুমান, তুমি পাগল। এই কে বলেছিল এই কথা? শিখিয়েছে কে? এদের এইসব কাণ্ড কারখানা দেখে আমি বুঝে উঠতে পারি না আমি কি বলবো। দাঁড়িয়ে ওয়েট করছি, প্রত্যেকদিন আমাকে দোষ দাও আমি দেরি করি বেরোতে, তাই জন্য তুমি ট্রেন মিস করো। আমার উপরে ছেড়ে দিয়ে লাস্ট কাজ কিছু তোমার উপর ছেড়ে দিই, লাস্ট কাজ কিছু তোমার উপর ছেড়ে দিই। এভিডেন্স সংগ্রহ করার জন্য চুপ করে এখান থেকে যাও, বেরো বেরো বেরো। টিফিনটা পর্যন্ত ব্যাগে ঢুকিয়ে দিতে হয়, যাও এখান থেকে। কে ঢোকালো টিফিনটা? টিফিন বক্সগুলো কে ঢোকালো? আটকে টিফিন বক্সগুলো আটকে কে ঢোকালো? জবরুটে লোক একটা। এরকম ছোটোখাটো ঝগড়া আমাদের সর্বক্ষণই লেগে থাকে, জানো তো। ঝনককে যখন আজকে স্কুলে দিতে যাচ্ছিলাম তখন আকাশটা দেখে মনে হলো সত্যি শরৎকাল, মানে সত্যি পুজো আসছে। ভাদ্র আর আশ্বিন মিলিয়েই তো শরৎকাল, আর এখন তো ভাদ্র মাস, তার মানে এখন তো শরৎকালই। এখন আর যেন নিম্নচাপ না হয় সেই আশাই আমরা সবাই করছি। সত্যি যদি পুজোর সময় বৃষ্টি হয় প্রত্যেকটা মানুষের মন ভেঙে একেবারে চুরমার হয়ে যাবে। এই দেখো আমার স্কুলের স্টুডেন্টরা, তারা স্কুলে আসতেও যতটা আগ্রহী, স্কুল থেকে বাড়ি যেতেও ততটাই আগ্রহী।
পিঠের মধ্যে ব্যাগগুলো নিয়ে একেবারে রেডি হয়ে বসে আছে, কখন বেলটা পড়বে আর দৌড়ে বেরোবে। ঝনক আজকে স্কুল থেকে ফিরে দেখছে ওর মোমো এসেছে, আর ওর সে কি আনন্দ, মুখ দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা আনন্দ পেয়েছে। কি করবে ঝনক এখন? গোপাল ঠাকুরকে পুজো দেবে। আসো, ছোট্ট গোপাল এখন গোপাল ঠাকুরকে পুজো দেবে, চলো। আজ সকালেই তোমাদেরকে বললাম আজ আমার দাদুর 4 বছরের বাৎসরিক কাজ, ওই জন্য মা ওইখানে গেছে। আর ঝনকের ভার পড়েছে আজকে গোপালের পুজো দেওয়ার। দেখো বাইরে বেরিয়ে চাঁদটা দেখে এত ভালো লাগলো, ঝনকই আমাকে দেখালো, ওই দেখো চাঁদ। ও দেখছে আর আমিও দেখছি। এবার তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলা যাক। ঝনকের কিন্তু ছোটবেলা থেকেই ঠাকুরের বেশ মন আছে। আমি যদি কখনো ঠাকুর ঘরে ওকে ডাকি ও এক দৌড়ে চলে যায়। তাই জন্য মাঝে মাঝে গোপালের পুজো করার ব্যাপারে আমি ঝনককে ইনভলভ করি। যদিও আমার নিজের গোপাল নেই, মায়ের গোপালকেই ঝনক পুজো দেয়, মানে দিয়ার গোপালকেই ঝনক পুজো দেয়। দেখো না কত ভালো করে আজকে গোপাল ঠাকুরকে পুজো দিয়েছে ও। রেখে দাও, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও, ওখানে কোনায় যেখানে ছিল সরিয়ে রাখো। পাতা দাও। হ্যাঁ পাতা দেবো, তুমি এটা রাখো। কি পাতা দিতে হয়? তুলসী। তুমি এত কিছু জানলে কার থেকে? দিদা আসছে। ওরে বাবা রে, ওই যে ওখানে প্লাস্টিকের মধ্যে তুলসী পাতা নাও তো। প্লাস্টিকটা না হয় নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, রাখো এখানে, রাখো এখানে, রাখো। একটা দুটো তুলসী পাতা বের করো। ঝনককে যখন স্কুলে ভর্তি করিনি তখন মনে হতো কতটা ছোট, আর স্কুলে ভর্তি হওয়ার কয়েক মাসের মধ্যেই মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। আস্তে আস্তে নিয়ে আসো, এখানে রাখো। ঢাকাটা খোলো দেখি কেমন পারো, সুন্দর করে খোলো। এবার এখান থেকে দুটো বিস্কিট বের করো। ওকে কে খেতে দেয় তার নেই ঠিক, ও নাকি আবার গেছে গোপাল ঠাকুরকে খেতে দিতে। ভাবলেই আমার হাসি পাচ্ছে। ঝনক কিন্তু আজ বেশ পরিপাটি করেই পুজোটা করেছে। দেখো এইবারে সব বাসি ফুল তুলে ফেলছে। আসলে দিয়া ইনস্ট্রাকশন দিয়ে গেছে তো আজকে কিভাবে করবে পুজোটা, সেই ইনস্ট্রাকশন মেনেই ও একেবারে পুজো করেছে। নিজে থেকেই বলছে মা ধূপ জ্বালাবে না, প্রদীপ জ্বালাবে না। আমি তখন বললাম যে হ্যাঁ সেটার কথাই তো আমি ভুলে গেছি। দেখো ছেলে আমাকে মনে করাচ্ছে কি কি করতে হবে। তারপরে আমি ওকে ধূপটা জ্বালিয়ে দিলাম। তারপরে ও ঠাকুরকে যেভাবে ধূপ দেখাচ্ছিল আমি দেখে একেবারে অবাক হয়ে গেছি। কোথা থেকে শিখলো কে জানে, আমাদেরকে দেখেই শিখেছে। বাচ্চারা তো দেখেই শেখে। ঝনক তোরই তো এবার পুজোর বাজার। হ্যাঁ, ঠাকুর ঘর থেকে এসে দেখছি ঝনকের আবার নতুন আরেকটা জামা হয়েছে, ওর বাবা ওর জন্য নিয়ে এসেছে। সেই নতুন জামা পেয়ে ঝনক তো খুব খুশি হয়ে গেছে। এরপরে আমরা রেডি হয়ে চলে এলাম ঝনককে নিয়ে গান করাতে। এই সন্দীপদাকে আমি কখনো রাখতে দেখিনি, মুখে সবসময় হাসি লেগে থাকে। স্টুডেন্টদেরকে কখনো বকেন না। ঝনক ওখানে গিয়ে তো খুব পার পেয়ে যায়, দুষ্টুমিও করো প্রচণ্ড,
কিন্তু উনি অত্যন্ত ঠান্ডা মাথায় ট্যাকেল করেন আর উনার গান শেখানোর টেকনিকটা আমার বেশ ভালো লাগে। বাড়িতে তো খুব একটা সময় হয় না গান নিয়ে বসার, ঝনককে গান শেখাতে এসে আমারও একটু ঝালিয়ে নেওয়া হয়। ঝনকবাবুর কাণ্ড দেখো তোমরা। ঝনকের কাণ্ডটা দেখো, আমরা একটা ভিডিও শুট করছিলাম, ঝনক দেখে ওর মনে হচ্ছে ও এটা করবে, বাবার মতো সেজে নিয়েছে। আমাদের আজকের গল্প এইখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন গল্প নিয়ে আসবো।